তোমাদের কাছে আমি তোমাদের বুড়োদা আমার ঝুলি নিয়ে হাজির হয়েছি, ঝুলি থেকে বের করে মজার মজার গল্প শোনাতে। তাহলে আমি ঝুলি খুলছি খুলছি, দেখি আজ তোমাদের জন্য কোন গল্প ঝুলি থেকে বেরোয়। নমস্কার, আজকের গল্প পলাশ মিত্রের লেখা মিকি, ডাক আর ডিজনে। ভোটাভুটিতে শেষ পর্যন্ত তিনটি নামই উঠেছিল, অর্থাৎ এই তিনটি নামই পৃথিবীর সবার সেরা। ব্যাপারটা তাহলে খুলেই বলি। বছর কয়েক আগে পৃথিবীর প্রায় সব দেশের সিনেমা বিশেষজ্ঞ আর সমালোচকেরা নিজেদের মধ্যেই ভোটাভুটির ব্যবস্থা করলেন। কিন্তু ভোটটা কিসের? না, পৃথিবীর এমন কোন অভিনেতা বা অভিনেত্রী আছেন যাঁর অভিনয় দেখতে পৃথিবীর সব দেশের ছেলে বুড়োরা ছুটে আসে, নিজেদের জাতি, ভাষা, ধর্মের কথা ভুলে গিয়ে। বোঝাই যাচ্ছে এ ভোট বড় সোজা ব্যাপার নয়, কেননা ভোটাররা হচ্ছেন পৃথিবীর সেরা সিনেমা বিশেষজ্ঞ, যারা কিনা পৃথিবীর সব চলচ্চিত্রের খবরই রাখেন। আর রাখেন কে সবচেয়ে ভালো অভিনয় করছে, কার নাম ডাক দেশের সীমা ছাড়িয়ে অন্য দেশের মানুষকেও আনন্দ দিচ্ছে। কথায় কথায় ভোটের ফলাফলটাই এতক্ষণ বলা হয়নি। এই ভোটে মানে এই জগৎজোড়া নির্বাচনে নাম উঠেছিল তিনজনের, তিনজনই অভিনেতা, অর্থাৎ এঁরাই হলেন পৃথিবীর সেরা অভিনেতা। এদের মধ্যে একজন হলেন চার্লি চ্যাপলিন, কিন্তু অন্য দুজন কারা? লরেল আর হার্ডি? না, হলোই না। তাহলে শুনলে প্রথমে বিশ্বাসই হবে না যে অন্য দুজন অভিনেতারা কেউই মানুষ নয়। মানুষ কি এই দুনিয়ার প্রাণী জগতেরই কেউ নয়। ব্যাপারটা সত্যিই বিস্ময়ের। মানুষ নয়, আবার প্রাণী জগতেরও কেউ নয়, অথচ পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় অভিনেতা। না, আর সময় নষ্ট করব না, নাম দুটো বলেই ফেলি। শোনো তাহলে। এদের একটির নাম হলো শ্রী মিকি মাউস, আর একটি শ্রী ডোনাল্ড ডাক। হ্যাঁ, এরাই পৃথিবীর জনপ্রিয়তম অভিনেতা। এক আশ্চর্য জাদুকরের মন গড়া এবং হাতে তৈরি পটের কৌতুক অভিনেতা এরা মানুষ নয়, প্রাণীও নয়, এরা পটে আঁকা ছবি, কেবলই ছবি। আগেই বলেছি, এক আশ্চর্য জাদুকরের তৈরি এরা। এই জাদুকরই মিকি, ডাক আর তাঁদের সাঙ্গপাঙ্গদের অবাক সব মজাদার কাণ্ড কারখানা সারা পৃথিবীর মানুষদের দেখিয়ে বিস্মিত করে দিয়েছেন। জাদুকরের কল্পনা, তাঁর শিল্প ভাবনা আর মানুষকে আনন্দ দেবার ইচ্ছায় এই অসাধারণ সৃষ্টির মূলে। এই অসাধারণ শিল্প প্রতিভাধর মানুষটির নাম ওয়াল্ট ডিজনে। ওয়াল্ট ডিজনেই তৈরি করলেন এইসব পটের অভিনেতা। আর এদের অভিনয়, এদের নাচ, এদের হাজারো অদ্ভুত কাণ্ড কারখানা মানুষের অভিনয়কেও হার মানালো। তাই তো মিকি মাউস আর ডোনাল্ড ডাক হলো পৃথিবীর জনপ্রিয়তম অভিনেতা। ঘটনাটা বড় কম নয়। আর কোনটাই বা কম? স্বয়ং ডিজনে সাহেবের জীবনটাই কি কম মজার? শুধু মজারই বা বলি কেমন করে? তাঁর জীবন যেমনই ঘটনায় ভরা, তেমনই আকর্ষণে। তিনি কি না করেছেন! একটা জীবন যেন এক দীর্ঘ নাটকের মতোই। এই জীবনের গভীরে যত যাওয়া যায় ততই অবাক হতে হয়। আর পৃথিবীর সমস্ত মানুষের মতোই আমাদের মাথাও শ্রদ্ধায় নুয়ে আসে, আর মনের ভেতরে, হৃদয়ের ঘরে ঘরে ধ্বনিত প্রতিধ্বনিত হয় তাঁরই নাম। গল্পে পড়েছি, রাজকুমার পৃথিবী জয় করে ফিরেছে। হাজার হাজার লোক এসেছে তাকে অভিনন্দন জানাতে। হাতে তাদের মালা, কণ্ঠে জয়ধ্বনি, চোখে মুখে আনন্দের ইশারা। ওয়াল্ট ডিজনেও সেই রকমই রাজকুমার। সমস্ত বিশ্ব জয় করেছেন তিনি। সারা পৃথিবীর মধ্যে কজন তার নাম শোনেনি সেটা বিচার করতে গেলে দেখবে নাম না জানার দলে কেউই নেই। চলচ্চিত্র শিল্পের রাজকুমারকে সবাই চেনে।
কিন্তু এ রাজকুমারের জীবন আর 5 জনের মতো নয়। কেননা প্রথম মহাযুদ্ধের সময় অ্যাম্বুলেন্সের ড্রাইভার ছিলেন ডিজনে। হ্যাঁ, গাড়িই চালাতেন তিনি। তখন তার বয়স 16। ডিসেম্বরের 5 তারিখে 1901 সালে ডিজনে জন্মেছিলেন শিকাগো শহরে। তার পোশাকি নাম হলো ওয়াল্টার এলিয়াস ডিজনে। ভাই বোন মিলে এরা 5 জন। সংসারের অবস্থা এমন কিছু ভালো নয়, কিন্তু ছবি আঁকার প্রতিভা ছিল ডিজনের। কেননা বয়স যখন তার মাত্র 7, তখনই এক ডাক্তারের বাড়ির ছবি এঁকে অনেককেই অবাক করে দিয়েছিলেন তিনি। শুধু অবাক করে স্থির থাকেননি, কিছু টাকাও রোজগার হয়েছিল এই ছবিটা থেকে। কিন্তু ওই যে আগেই বলেছি, ডিজনের জীবন নাটকের মতোই ঘটনার ঘনঘটাই ভরা। এখানে একটানা সুখ নেই আনন্দ। আর 5টা ছোট ছেলে যেমন ছোটবেলায় খায় দায়, স্কুলে যায়, গান গায় আর পাখির মতো আনন্দ করে, ডিজনের জীবনে তার নামগন্ধও নেই। পেটের জ্বালা মেটাবার জন্যে তাদের সংসার আজ এখানে কাল সেখানে, আজ মিসৌরিতে তো কাল কনসাসে। যেভাবেই হোক খেয়ে দিয়ে আগে বাঁচতে হবে তো। তাই অন্য সব ছোটদের মতো জীবনের শুরুতে যে আনন্দের ভোজ পাওয়া দরকার, ওয়াল্ট ডিজনের কপালে তা জোটেনি। কঠিন সংগ্রাম, তীব্র লড়াই, এ লড়াই পেটের জন্যে, এ লড়াই বাঁচবার জন্যে। ভেবে অবাক হতে হয় যে ডিজনে বড় হয়ে কোটিপতি হয়েছিলেন। 2 হাত ভরে তিনি শুধু টাকা রোজগার করেছিলেন, কত মানুষের অন্নের ব্যবস্থা করেছিলেন, এবং সমস্ত পৃথিবী যাকে এক ডাকে চেনে সেই ডিজনেকে, শিকাগোর সেই ওয়ার্ল্ড ডিজনেকে, দুমুঠো ভাতের জন্য 9 বছর, মাত্র 9 বছর বয়সে খবরের কাগজ বিক্রি করতে হয়েছিল। এখানেই নাটকের শেষ হলে বাঁচা যেত, কিন্তু তা হয়নি। বছর যত যেতে থাকে ডিজনেও তত নানান কাজে জড়িয়ে পড়তে বাধ্য হন। তাই এবারে দেখা গেল কানসাস আর শিকাগোর মধ্যে যে ট্রেনগুলো চলে, সেখানে ডিজনে মিছরি বিক্রি করছেন। ভবিষ্যতের বিশ্ববিখ্যাত স্রষ্টা ট্রেনের ঝিকঝিক গতির সঙ্গে সুর করে বলছেন, ভালো মিছরি আছে, নিয়ে যান। ডিজনের কাছ থেকে কজন মিছরি নিয়েছিলেন সে হিসেব দিতে পারব না, কিন্তু ট্রেনের গতির সেই সুর, সেই রেস্ট নিয়ে ঘরে ফিরেছিলেন ডিজনে। তাই হার মানেননি তিনি। হাজারো সমস্যা, হাজারো পরাজয়, ব্যর্থতা আর গ্লানির মধ্যে ভেঙে পড়লেন না ওয়াল্ট ডিজনে। ভেতরে ভেতরে ছবি আঁকাও চলতে থাকলো। দিনে মিছরি বিক্রি, রাতে স্কুলে পড়া, আর একাডেমি অফ ফাইন আর্টসে ছবি আঁকার শেখা চলতে লাগলো সমান তালে। এবারে বোধহয় কালো মেঘের মধ্যে দিয়ে সূর্যের মুখ দেখা গেল। ডিজনে একটা চাকরি পেয়েছে। না, কেরানির চাকরি নয়, ছবি আঁকার চাকরি। মানে একটা আপিসে সিনেমার বিজ্ঞাপন হিসেবে দেখাবার জন্য কার্টুন আঁকতে হবে তাকে। তবে কথাটা কি জানো, তখন কার্টুনেরও তেমন কদর ছিল না। আর যেসব কার্টুন বাজারে চলতো সেগুলি সবই প্রাণহীন। মনে হতো শুধুই রঙে আঁকা কতগুলো ছবি। অবশ্য এই সব কার্টুনগুলোর মধ্যে সামান্য প্রাণ প্রবাহের ছিটে ফোঁটা যে না থাকতো তা নয়, কিন্তু সেসব এতই খেলো এবং সাধারণ, যা দেখে কোনো আনন্দই উপভোগ করা যেত। ডিজনে ছিলেন প্রকৃতই শিল্পী মনের মানুষ। তিনি তাঁর অসামান্য প্রতিভা দিয়ে সহজেই বুঝতে পারলেন এইসব কার্টুন যদি মানুষের মতোই হাঁটা বসা, খাওয়া, ঘুমানো, নাচা কাঁদা করতে পারে, অর্থাৎ কিনা এদের দিয়ে যদি সেরকম কিছু করানো যায়, তাহলে ব্যাপারটা দারুণ হয়। ডিজনে ভাবতে থাকেন দিনরাত, নতুন কিছু না করলে তো আর চলছে না। একটা কার্টুনের ফিল্ম করলে কেমন হয়? কেন, মন্দ কি? তাই হলো, একটা গ্যারাজ ঘর ভাড়া করা হলো। এটাই হলো তার পরীক্ষা নিরীক্ষার কারখানা। তা অবশ্য ঠিক, কিন্তু এই গ্যারাজেই ঘটল এক অসাধারণ ঘটনা। এই ঘটনায় ডিজনেকে মিকি মাউস করবার প্রেরণা জোগালো। সামান্য ছোট একটা ইঁদুরই এই ঘটনার মূলে। ঘটনাটা মজারও বটে,
সেই কথাই বলি। ডিজনের সামনেই ইঁদুরটা গ্যারাজের ঘরে ঢুকে পাউরুটিটা খেতে লাগলো। একবার একটুখানি খায়, এদিক ওদিক পিটপিট করে তাকায়, আবার টুক করে পালিয়ে যায়। খানিকক্ষণ বাদে আবার আসে, আবার খায়, আবার পালায়। ডিজনে অবাক হয়ে দেখতে থাকেন এই মজার কাণ্ড। ভালোভাবে খাওয়া হয়নি কতদিন তাঁর, তবুও রাগ করে ইঁদুরটাকে মেরে তাড়িয়ে দিলেন না তিনি। আমরা হলে কি আমাদের পাউরুটিটা অমন আদর করে খাওয়াতাম ইঁদুরকে? তার উপর যদি আমাদের পেটে খিদে থাকে। কিন্তু মহান শিল্পী এবং দরদি স্রষ্টা ডিজনে সাহেব হাসতে হাসতেই দেখতে লাগলেন ইঁদুরের কাণ্ড। এই কাণ্ড দেখেই তাঁর মাথায় এলো প্ল্যান, এলো মিকি মাউস। এইসব ভাবনা মাথায় নিয়ে ডিজনে 1923 সালে এলেন হলিউডে। কপালে কি আছে সেটা এখানেই যাচাই করবেন তিনি। এক বন্ধুর কাছ থেকে ধার করলেন এক ক্যামেরা, কতকগুলো শিশুকে নিয়ে একটা ছোট ফিল্মও তুললেন। তারপর ভাই রয়কে নিয়ে শুরু করলেন এক নতুন ফিল্ম কোম্পানি। তখন তার বয়স 22। এখানে সাদা কালোই তুললেন কার্টুনের অনেকগুলো সিরিজ। এই ছবিগুলো কিন্তু সবই নির্বাক। এই সিরিজের নাম দিলেন অ্যালিস ইন কার্টুন ল্যান্ড। কিন্তু তবুও শান্তি পেলেন না তিনি। যা চাইছেন তা যেন পাচ্ছেন না। তবুও চুপচাপ বসে থাকার মানুষ নন তিনি। টাকা পয়সা জোগাড় করে নতুন উদ্যমে লেগে গেলেন কাজে। প্রথম দিককার গোটা দুই মিকি মাউস ফিল্ম তেমন একটা সাড়া না জাগাতে পারলেও 1928 সালে স্টিমবোট উইলে হোয়াইল ছবিটি যাকে বলে শোরগোল তুলল। সিনেমার বাঘা বাঘা কর্তারা একেবারে যেন একটু নড়ে চড়ে বসলেন। সকলের নজর এবার ওয়াল্ট ডিজনের দিকে। ওদিকে একটার পর একটা ফিল্ম তুলছেন ডিজনে সাহেব। প্রত্যেকটা ছবিই সফলতার চরমে, সিনেমার ভাষায় যাকে বলে হিট ছবি। এবারে তুললেন রঙিন ছবি দ্য সিলি সিম্ফনি। রঙে রঙে ভরিয়ে দিল। রঙের যে এত বাহার থাকতে পারে তা কি আগে জানা ছিল? আর একটা দরকারি কথা কি জানো? রঙের যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। রঙের দ্বারা আমাদের মনের নানা ভাবেরও যে প্রকাশ ঘটে, সে কথাও আমরা যেন ডিজনের দৌলতেই নতুন করে জানলাম। ব্যাপারটা উদাহরণ দিয়েই বলি। মনে করো পল্টুর বড় মামা রেগে একেবারে ফায়ার। পল্টু তার কলমটা ভেঙে দিয়েছে। ডিজনে করলেন কি, পল্টুর মামার রাগকে প্রকাশ করবার জন্য মামার মুখটা লাল রঙে দেখালেন। কেননা লাল হলো রাগের রং। এভাবে যে ভাবের যে মনোভাবের যেরকম রং, ডিজনে সেই রকম রং প্রয়োগ করে তাঁর ছবিকে আমাদের চোখের সামনে একেবারে জীবন্ত করে হাজির করল। প্রকৃতির নানা রং নিয়ে তিনি যে ছবি করলেন তার জুড়ি মেলা ভার। জীবজন্তুর গায়ের রং হুবহু তুলে ধরলেন। বাঘের সেই ডোরাকাটা দাগ কি বলবার। সিলি সিম্ফনির পর তুললেন স্নো হোয়াইট অ্যান্ড সেভেন ডুয়ার্ফস। এটি হলো প্রথম পূর্ণ দৈর্ঘ্যের অ্যানিমেটেড ফিল্ম। অ্যানিমেটেড ফিল্ম হলো যে ছবির কার্টুনগুলো মানুষের মতোই সজীব। অর্থাৎ তোমার মতো ছবির কার্টুনগুলো লাফাবে, ঘুড়ি ওড়াবে, বল খেলবে, ছোলা ভাজা খাবে, গান গাইবে। সোজা কথায় পটের অভিনেতারা সকলেই মানুষের মতো আচরণ করবে। বুঝতেই পারছো, কার্টুনের এই সব কাণ্ড কারখানা দেখে সকলেই অবাক হলেন। অবাক না হয়ে উপায় নেই। এসব 1938 সালের কথা। এছাড়া তিনি সৃষ্টি করলেন ডাম্বি 1941 সালে, বাম্বি 1942, পিটার প্যান 1957, সিন্ডারেলা, স্পিলিং বিউটি ও আরও অনেক অনেক ছবি। শুধু কার্টুন ফিল্ম তুলেই থামলেন না তিনি। বন জঙ্গলের উপর, অ্যাডভেঞ্চারের উপর আর প্রকৃতির অন্যান্য বিষয় নিয়েও ছবি তুললেন তিনি। বনের বাঘ, হাতি, গন্ডার, হরিণ, কাঠবেড়ালি সবই যেন নতুন রূপে, নতুন সাজে হাজির হলো আমাদের সামনে। সবচেয়ে বড় কথা কি জানো? বনের জন্তু জানোয়ারদেরও যে হাসি আছে, আনন্দ আছে, ব্যথা বেদনা সবই আছে। এসব সূক্ষ্ম অনুভূতিগুলো ডিজনে সাহেবই সর্বপ্রথম আমাদের জানালেন। বনের নানা রঙের পাখিগুলো, নানা রঙের জন্তুগুলো সবাই যেন আমাদের কাছের হয়ে গেল।
তাদের সুখ দুঃখ আনন্দ বেদনার সঙ্গে আমরাও যেন জড়িয়ে গেলাম। তোমরা বোধহয় ডিজনের লিভিং ডেজার্ট ছবিটি দেখে থাকবে। অমন ছবি কি আর হবে? আর একটা আশ্চর্যের কথা, এইসব পশু পাখিদের ছবি তোলবার জন্য, তাদের লাফানো, তাদের হাসি, তাদের কাণ্ড কারখানা তোলবার জন্য দিন রাত ঝড় জল রোদ মাথায় রাতের পর রাত ডিজনে বসে থাকতেন ক্যামেরাম্যানকে নিয়ে। এসব ছাড়াও মানুষদের নিয়েও তিনি ছবি করেছেন। ভেবো না যেন শুধু কার্টুন আর জীবজন্তু নিয়েই ডিজনে সাহেবের কারবার। মানুষের সুখ দুঃখ হাসি কান্না নিয়ে তিনি বেশ কয়েকটা ছবি তুললেন। উদাহরণ হিসেবে নাম করতে পারি দ্য ট্রেজার আইল্যান্ড, দ্য অ্যাবসেন্ট মাইন্ডেড প্রফেসর 1961 সালে, এবং আরও অনেকগুলো। এক কথায় বলা যায় ছবির জগতে ডিজনে অপরাজেয় সম্রাট। নানান বিষয়, নানা কাহিনী এবং নানা চরিত্রই তাঁর ছবিতে হাজির হয়েছে। আমাদের গল্প এবার শেষ হতে চলেছে। শেষ হবার আগে ডিজনে সাহেবের সর্বোত্তম কীর্তি ডিজনেল্যান্ডের কথা না বললে সবই বৃথা। ডিজনেল্যান্ড হলো বিরাট এক ঘেরা জায়গায় তৈরি আজব এক পৃথিবী। ছোট বড় সকলের আনন্দের খোরাক এখানে থরে থরে সাজানো। এখানে কি নেই বলতে পারো? নানান ধরনের জীবজন্তু, পশু পাখি, গাছগাছরা, নদী পুকুর, ঝর্ণা, পাহাড়, কুমির, হাঙর, গন্ডার, তিমি, হিপো সবই এখানে দেখতে পাবে। খুদে খুদে রেলগাড়ি, জাহাজ, স্টিমার, যা চাই সবই তোমাদের জন্য তৈরি। এক কথায় ছোটদের স্বর্গ এই ডিজনেল্যান্ড, ছোটদের স্বপ্নের জগৎ এই ডিজনেল্যান্ড। বড়রাও এখানে যে না আসেন তা নয়। পৃথিবীর সব দেশ থেকে হাজার হাজার লোক প্রত্যহ আসেন এখানে। আমেরিকায় যাব অথচ ডিজনেল্যান্ড দেখব না, এ কোনো মতেই সম্ভব নয়। আমাদের জওহরলাল নেহেরুও কিন্তু ডিজনেল্যান্ড দেখে এসেছেন। ডিজনে সাহেবের সঙ্গে ছবিও তুলেছেন। ডিজনেল্যান্ডের ব্যাপারটা ডিজনে সাহেবের মাথায় প্রথম কীভাবে এলো জানো? তিনি যখন ফিল্ম তুলতেন তখন প্রায়ই ভাবতেন তাঁর স্টুডিওর পাশেই যদি 2 একরের জমি নিয়ে একটা ফাঁকা সুন্দর জায়গা তৈরি করা যায়, তাহলে তাঁর স্টুডিওর কর্মীরা কাজ করতে করতেই ওই সুন্দর ফাঁকা জায়গায় নানান ভালো ভালো কিছু ছবি, কিছু গাছ, পশুপক্ষী ইত্যাদি দেখতে পারে। কিন্তু তারপর ডিজনে সাহেব যখন কাজে হাত দিলেন, শুনলে অবাক হবে যে সেই 2 একর নিয়ে যে পরিকল্পনা জন্ম হয়েছিল, কাজ শেষ হওয়ার পর দেখা গেল সেই ডিজনেল্যান্ডের আয়তন দাঁড়িয়েছে 160 একর। বোঝো ব্যাপারটা, কোথায় 2 একর মানে 4840 গজ ইন্টু 2, আর কোথায় 160 একর মানে 4840 গজ ইন্টু 160। আমি আর গুণ করতে পারবো না, তোমরাই গুণ করে ভেবে দেখো কি বিরাট জায়গা নিয়ে এই ডিজনেল্যান্ড। এই ডিজনেল্যান্ডে আছে প্লাস্টিকের নানান জন্তু জানোয়ার। দেখলে মনে হবে সত্যি, আসলেও যে নেই তা নয়। আছে নানান ছবি, খেলনা, পুকুর, ঝর্ণা, পাহাড়। এক কথায় ছোটদের আনন্দের খনি, মর্তের স্বর্গ এই ডিজনেল্যান্ড। 1950 সালের জুলাই মাসে ডিজনেল্যান্ডে দর্শকরা প্রথম প্রবেশ করেন। তারপর থেকে কত লোক, কত পৃথিবী খ্যাত নেতা যে এখানে এসেছেন তার হিসেব নেই। লস অ্যাঞ্জেলেসের কাছেই এই আজব জগৎ। ডিজনেল্যান্ডে 4টে এলাকা, মানে 4টে ভাগের। এক একটা ভাগ এক এক রকমের। কোনোটার নাম ফ্যান্টাসি ল্যান্ড, কোনোটার অ্যাডভেঞ্চার ল্যান্ড, কোনোটা আবার ফ্রন্টিয়ার ল্যান্ড, কোনোটা টুমরো ল্যান্ড। এক একটা ল্যান্ডে এক এক রকম ব্যাপার, এক এক রকম জগৎ। মনে হবে সত্যিকারের সমুদ্র দেখছো সামনে, মনে হবে হীরের খনির মধ্যে ঢুকেছো তুমি, মনে হবে তুমি চাঁদে যাচ্ছ, মনে হবে কি অসাধারণ প্রতিভা এই ডিজনি সাহেবের। 9 বছর বয়সের খবরের কাগজ বিক্রি করা, ট্রেনে মিছরি বিক্রি করা শিকাগোর সেই ছেলে কি অবাক কাণ্ড করলেন। শুধুমাত্র মানুষকে, শিশু সমাজকে আনন্দ দেবার জন্য, মুখে হাসি ফোটাবার জন্য কি দুরন্ত প্রচেষ্টা। এসব কথা ভাবতে ভাবতে তোমাদের মনে পড়বে ডিজনে সাহেবের সেই প্রাতঃস্মরণীয় উক্তি, মানুষ ইচ্ছে করলে
সুখ এবং বিস্ময়ের সন্ধান পেতে পারে। কিন্তু ডিজনে সাহেব শুধু সুখ, শুধু বিস্ময়ই পাননি। 31টি একাডেমি পুরস্কার, 900 অন্যান্য পুরস্কার, অভিজ্ঞানপত্র এবং পৃথিবীর নানা প্রান্তে নানান মানুষের শ্রদ্ধা ভালোবাসা নিয়ে বছর 2 আগে আমাদের কাঁদিয়ে চলে গেলেন। দুরারোগ্য ক্যান্সার রোগ ডিজনে সাহেবের মুখের হাসি মুছে দিল। সারা পৃথিবীর পরম প্রিয় ওয়াল্ট ডিজনে চলে গেলেন। সেদিন তারিখ ছিল ডিসেম্বরের 15 সাল 1966। না, আমি ভুল বললাম। ওয়াল্ট ডিজনে বেঁচে আছেন। তিনি চিরজীবী। তাঁর মৃত্যু নেই, ক্ষয় নেই, লয় নেই। তিনি আছেন পৃথিবীর কোটি কোটি শিশুর মধ্যে। তিনি আছেন কোটি কোটি পাখির মধ্যে, আকাশের তারার মধ্যে, বনের হরিণের চলার মধ্যে, কাঠবেড়ালির দুষ্টু চাউনির মধ্যে। তিনি আছেন পাহাড়ের চূড়ায় চূড়ায়, অযুত নিযুত ফুলে ফলে গাছে। তিনি আছেন প্রান্তরে সূর্যে চন্দ্রে। তিনি আছেন আনন্দে, আছেন ভালোবাসায়, আর আছেন এবং থাকবেন সারা পৃথিবীর চিত্তলোকে। এই চিত্তলোক আজও তরঙ্গিত, কেননা সোনার খাতায় নতুন একটি নাম উঠেছে, নতুন একটি তারা ফুটেছে আকাশে। সে তারার নাম ওয়াল্ট ডিজনে। নমস্কার। আমার কথাটি ফুরলো, নোটে গাছটি মুড়লো। আমার কথাটি ফুরলো, নোটে গাছটি মুড়লো। আমার কথাটি ফুরলো, নোটে গাছটি মুড়লো।